সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির নিয়মিত আয়োজন মার্কেট ওয়াচে। আপনাদের সাথে আছি আমি হাসিব হাসান। দর্শক, সামষ্টিক অর্থনীতির বিষয় নিয়ে আমরা আলোচনা করব। সামষ্টিক অর্থনীতি কোন দিকে যাচ্ছে, আমাদের পুঁজিবাজারের কী অবস্থা, কেন পুঁজিবাজার এই অবস্থায় আছে, এই বিষয়গুলো আমরা জানার চেষ্টা করব। আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন অর্থনীতিবিদ ডক্টর এবি মির্জা আজিজুল ইসলাম, আছেন অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ হেলাল। আপনাদেরকে স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। স্যার, যদি আপনি সামষ্টিক অর্থনীতির দিকে তাকান, সবশেষ যে বিষয়টা চলে এসেছে যে অর্থমন্ত্রী বললেন জিডিপির গ্রোথ নিয়ে, এইখানে আসলে এটি আর কমার কোনো সম্ভাবনা নেই অর্থমন্ত্রীর ভাষায় যেটি ছিল। আসলে আপনি সামষ্টিক অর্থনীতি বিচারে আপনি এটিকে কতটুকু যৌক্তিক বলে মনে করেন যে এইটা কি সাস্টেনেবল হবে কিনা? এখানে দুটো ইস্যু আছে। প্রথম ইস্যুটা হচ্ছে যে অঙ্কটা দেওয়া হয়েছে 7.05, সেটা কতটুকু গ্রহণযোগ্য। আর দ্বিতীয় ইস্যু হলো যদি 7.05 হয়ে থাকে সেটা ভবিষ্যতে সাস্টেইন হবে কিনা। এখন আমার মনে কিন্তু যথেষ্ট সন্দেহ আছে এই 7.05-এর গ্রহণযোগ্যতা নিয়ে, এবং তার পিছনে আমার বেশ কিছু যুক্তি আছে। আমি দুই একটি উল্লেখ করি। যে প্রথমত হচ্ছে যে আমি যদি ট্যাক্স রেভিনিউ কালেকশন দেখি এনবিআরের জুলাই থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত, এই অর্থ বছরে যে গ্রোথ হয়েছে সেটা একই সময় গত অর্থ বছরের তুলনায় কম। এবং আমার তো মনে হয় না যে এটা বলা যাবে যে এনবিআর আগের চাইতে কম সক্রিয় আছে এখন, বরং বা অদক্ষ বেশি মাত্রা হয়েছে। বরং যেহেতু একটা চ্যালেঞ্জিং টার্গেট ছিল, এবং বিভিন্ন সময় আমরা পত্রপত্রিকা দেখতে পাচ্ছি যে এনবিআর চেষ্টা করছে তাদের টার্গেটের ধারে কাছে যাওয়ার জন্য। তো সেই প্রেক্ষিতে যদি গ্রোথটা কমে থাকে, তার মানে হচ্ছে যে বেজের উপরে আমি ট্যাক্সটা কালেক্ট করছি সেই বেসটা আমার অপেক্ষাকৃত সংকুচিত হয়েছে। মানে সংকুচিত মানে অ্যাবসলিউট সেন্সে না, গ্রোথটা কম হয়েছে। তো এটা একটা বিষয়। আচ্ছা, দ্বিতীয়ত হচ্ছে যে এই প্রবৃদ্ধির জন্য তো আমার উৎপাদন দরকার এবং বিনিয়োগ দরকার। এখন উৎপাদনের ক্ষেত্রে তো আমি দেখতে পাচ্ছি সেটা হলো যে কাঁচামালের আমদানি। আমাদের তো অনেক কাঁচামালই আমাদের আমদানি করতে হয়। তো শিল্প উৎপাদনের ক্ষেত্রে কাঁচামালের আমদানির প্রবৃদ্ধি এই জুলাই থেকে ফেব্রুয়ারি মাসে গত অর্থ বছর একই সময়ের তুলনায় কমে গেছে। এবং একই সাথে মূলধনী যন্ত্রপাতি, যেটা আবার বিনিয়োগের ক্ষেত্রে ভূমিকা পালন করে, সেটারও আমদানি কিন্তু এই জুলাই টু ফেব্রুয়ারি এই বছরে গত অর্থ বছরের একই সময়ের তুলনায় কমে গেছে, প্রবৃদ্ধি কমে গেছে আর কি। সেটাকে ভ্যালুতে নাকি কোয়ান্টিটিতে? ভ্যালু। কিন্তু ক্যাপিটাল গ্রোথ তার কোয়ান্টিটি অ্যাড করা সম্ভব না, বা মিসেলিনিয়াস গুড যেটা আর কি। বেসরকারি খাতের যে ঋণের প্রবাহ, সেটা সামান্য একটু বৃদ্ধি পেয়েছে, কিন্তু এটা এখনও বাংলাদেশ ব্যাংকের যে টার্গেট ছিল মনিটারি পলিসি সেটার নিচে। তারপরে আমাদের দেশে কিন্তু এই প্রবৃদ্ধির ক্ষেত্রে বিশেষ করে ভোগ কনজামশন, প্রাইভেট কনজামশনের ক্ষেত্রে রেমিটেন্সের একটা বড় ভূমিকা আছে। তো রেমিটেন্সে এই পিরিয়ডে জুলাই থেকে ফেব্রুয়ারি পর্যন্ত এটা কিন্তু নেতিবাচক প্রবৃদ্ধি, -1.52%। তো কাজেই এই সূচকগুলো যদি আমি দেখি, তাহলে তো আমার মনে একটা প্রশ্ন জাগে যে এই মানে গত অর্থ বছরের চাইতে বেশি প্রবৃদ্ধি এটা কেমন করে সম্ভব আর কি। শুধু একটা মাত্র বড় পজিটিভ ডেভেলপমেন্ট হচ্ছে এক্সপোর্টের গ্রোথটা ভালো আছে, কিন্তু এতগুলো নেগেটিভকে কাটিয়ে সেটি গ্রোথটা আরো বাড়ার কারণটা কি? মানে এতগুলো নেগেটিভ আর শুধু একটি পজিটিভ আপনি যেটা বললেন, সেক্ষেত্রে এটা কেমন করে বাড়লো সেটা আমার কাছে, আমার মনে এটা নিয়ে প্রশ্ন জাগে। আর এর সাথে সাথে আর একটা বিষয় উল্লেখযোগ্য, যে আমি যদি গত 11, 12, 13, 14, 15 অর্থ বছরের এই 5 বছরের যে জিডিপি গ্রোথের সাথে ইনভেস্টমেন্ট জিডিপি রেশিওর যে সম্পর্ক, সেটা যদি দেখি, এদের আমি যদি গড় পিকচারটা নিই, অ্যাভারেজ পিকচারটা যদি নেই,
তাহলে সেই হিসেবে এই 7.05 গ্রোথ রেট হতে গেলে আমার বিনিয়োগ দরকার হচ্ছে 31.7%। কিন্তু যে পরিসংখ্যানে বলা হয়েছে 7.05, সেখানে কিন্তু আবার বলা হয়েছে যে ইনভেস্টমেন্ট জিডিপি রেশিও হচ্ছে 29.38, অর্থাৎ 31.7-এর চাইতে 2%-এরও বেশি কম। তো সেই পরিস্থিতিতে 7.05 যে কেমন করে হয়, এটা আমার কাছে গ্রহণযোগ্য না। মানে বিনিয়োগের উৎকর্ষতা বাড়লে অনেক সময় হতে পারে, কিন্তু সেটা বাড়ছে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে হঠাৎ করে আমাদের কি বৈপ্লবিক পরিবর্তন হয়েছে যার ফলে যে বিনিয়োগের উৎকর্ষতা বা ফ্যাক্টর প্রোডাক্টিভিটি বা ক্যাপিটাল প্রোডাক্টিভিটি বেড়ে গেছে। তো সেটার তো কোনো এমনকি গত বছরে যেটা, অর্থাৎ 14-15 অর্থ বছরে, সেটার হিসাব যদি ধরি তাতেও তো আমার ওই 29.38-এ গিয়ে 7.05-এর গ্রোথকে সাপোর্ট করে না আর কি। কিন্তু এখানে অর্থমন্ত্রী তো আশাবাদী এটি আর কমবে না, মানে বেড়েছে তারপরে হচ্ছে যে 7.05-এর থেকে কমবে কিনা সেটা তো এখন যে সেটা সাস্টেইনড হবে কিনা এটা নিয়ে কারো মনে একটা প্রশ্ন। যেমন কোনো বিশ্লেষক বলেছেন যে এবারে বৃদ্ধির একটা কারণ হচ্ছে এই যে গভর্নমেন্ট স্যালারি যে মানে বাড়ানো, তো সেটা কনজামশনটাকে সাপোর্ট করছে। তো এটা তো একটা ওয়ান শট এফেক্ট, এটা তো পরে এফেক্ট থাকবে না, কাজে এটা সাস্টেইনড হবে না। কিন্তু তার চেয়ে বড় কথা হচ্ছে যে এটার পরিস্থিতিটা কি দাঁড়াবে, এটা সাস্টেইনড হবে কিনা সেটা নির্ভর করবে যে বিনিয়োগের ক্ষেত্রে যে সমস্ত প্রতিবন্ধকতা আছে। এখানে কিন্তু আরেকটা বিশেষ উল্লেখ্য বিষয় হচ্ছে যে এই সরকারি যে তথ্য দেওয়া হয়েছে সেখানেই বলা হয়েছে যে বেসরকারি খাতের বিনিয়োগ গত 5 বছরের মধ্যে সর্বপ্রথম এটা কিন্তু জিডিপির আনুপাতিক হার হিসেবে কমে গেছে। এটা যেমন 11-12-তে ছিল 22.5%, এটা 15-16-তে এটা এসে দাঁড়িয়েছে 21.78%। এখন শুধু সরকারি বিনিয়োগ অবশ্যই বেড়েছে, তার ফলে ওই টোটাল কিছুটা বাড়লে ওই যে 29.38 যেটা আমি আগে বলেছি ওখানে গেছে। কিন্তু কথা হচ্ছে যে এখনও বেসরকারি খাতের বিনিয়োগ হচ্ছে সার্বিক বিনিয়োগের একটা বড় অংশ, প্রায় 75-80% মতো। কাজেই বিনিয়োগের যে সমস্ত প্রতিবন্ধকতা আছে সেগুলো যদি আমরা দূর না করতে পারি, তারপরে রাজনৈতিক অঙ্গনের পরিস্থিতি কি দাঁড়ায়। এখন আবার তার এক ফেজ ইউনিয়ন পরিষদ ইলেকশন হচ্ছে, আগের ফেজের পরবর্তীতে যে ঘটনাগুলো বা সময়কালীন যে ঘটনাগুলো সেগুলো তো খুব সুখকর না। আর এখনও তো হরতাল অবরোধ বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় বা আপনার পরিবহন, ধর্মঘট ইত্যাদি বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় চলছে। এই পরিস্থিতিতে ভবিষ্যৎবাণী করাটা কঠিন, যে নির্ভর করবে যে আমরা এই প্রতিবন্ধকতা যেগুলো আছে সেগুলো দূরীকরণে সরকারের বিভিন্ন উদ্যোগ আছে। যেমন জমির ব্যাপারে স্পেশাল ইকোনমিক জোন, পাওয়ার সেক্টরের বেশ কিছু প্রকল্প আছে, সেগুলো নিয়ে আমরা দেখতে পাচ্ছি। বাঁশখালীর আমরা দেখলাম, রামপালের ইত্যাদি সমস্যা। তো তারপরে এই যে এলএনজি টার্মিনাল, সেখানে কোনো অগ্রগতি নাই, সেগুলো মধ্য এবং দীর্ঘমেয়াদী, স্বল্পমেয়াদী। হ্যাঁ, তো কাজেই এই বিষয়গুলো যদি আমরা না করতে পারি, সমাধান না করতে পারি, তাহলে এটা সাস্টেইন হওয়ার সম্ভাবনা খুব। স্যার, আপনি যদি স্যারের সাথে একটু এক করে বলতে চাই যে আর্থিক খাতটি নিয়ে যদি বলেন, আর্থিক খাতে যদি মানি মার্কেট, ক্যাপিটাল মার্কেট নিয়ে বলেন, সেটি গত কয়েক বছর ধরে এই দুই জায়গায় বেশ কিছু সমস্যা তৈরি হয়েছে যেগুলো সমাধান আসলে তেমন হচ্ছে না। আপনি তো আর্থিক খাতে আসবেন পরে, মানে রিয়েল সেক্টরে আপনার যে গ্রোথের ব্যাপারটা আসছে, আপনার প্রশ্ন একটা ছিল যে এটা বিশ্বাসযোগ্য কিনা। আমি যদি আমার মতো ওয়ার্ডিং করি, 7.1, 7.05 মানে 7.1, আগে বোধ ছিল সম্ভবত 6.51। 6.51 বলা হয়েছিল, সেটা নিয়েও অবশ্যই অনেকেই প্রশ্ন তুলেছে, সেটাও প্রশ্নবিদ্ধ ছিল। এই যে গ্রোথের প্রতি বছর যেটা প্রকাশ করা হয়, এইটি নিয়ে প্রতি বছরই কিন্তু প্রশ্ন তোলা হয়। এখন যে না সবসময় প্রশ্ন তোলা না, যেমন এর আগে যেগুলো ছিল 11, 12, 13, 14 পর্যন্ত মোটামুটি এটা মোরলেস অ্যাকসেপ্টেবল রেঞ্জের মধ্যে ছিল। এই 14-15 অর্থ বছর থেকে সমস্যাটা একটু আমার কাছে প্রকট মনে হয়েছে। এবং প্রাইভেট বিনিয়োগ যেটা, হ্যাঁ, বেসরকারি বিনিয়োগের প্রবৃদ্ধির বিষয়টা যেটা স্যার বললেন, ওটা কিন্তু আগে একটা মোমেন্টাম ছিল, অনেকদিন ধরে একটা মোমেন্টাম ছিল, এবং গ্রোথের সাথে কিন্তু আমরা একটা সম্পর্কটা দেখেছি। ফলে এখন কথা হলো যে
আপনি যদি যে প্রশ্নটা আপনি নিজে নিয়ে আসছেন যে ফাইন্যান্সিয়াল সেক্টর যদি প্রবলেম থাকে, ফাইন্যান্সিয়াল ট্রান্সমিশনেরও যদি প্রবলেম থাকে, এবং যেটা রিফ্লেকশন আমরা দেখতে পাচ্ছি বেসরকারি বিনিয়োগের যে প্রবৃদ্ধি সেখানে, তাহলে বিনিয়োগ আসছে কোত্থেকে? আপনার যে সরকারি কর্মচারীদের আপনার যে বেতনের কথা বলছেন, সেটাও তো আপনার ওয়ান কাইন্ড অফ ট্রান্সফার। যদি ট্যাক্স করে যদি আইনে এখানে না দিত, তাহলে আরেকটা জায়গায় স্পেন্ডিং হতো, ঠিক আছে? তো সেটার জন্য খুব একটা মানে মোমেন্টাম তৈরি হয়ে গেছে, এবং সেটা কিন্তু এখানে একটা ভালো অবস্থানে আছে। তেল থেকে সরকার, সেটা হলো আপনি যদি ফরেন অ্যাকাউন্ট ব্যালেন্সের কথা বলেন, আপনি ব্যালেন্স অফ পেমেন্টের কথা বলেন, যে ঠিক আছে আমরা বাইরে থেকে ইম্পোর্ট করছি, কিন্তু আমাদের দাম কম হওয়ার কারণে ওখানে আমাদের রিজার্ভ হতে একটু অ্যাকুমুলেট করছে, ঠিক আছে? এক্সপোর্ট গ্রোথের যে কথাটা আসলো আর কি, এখন যে আপনি যদি এক্সিস্টিং যে গ্রোথ আছে, সেই গ্রোথ যদি আপনি ধরে রাখতে চান, তারপরে তো সব কিছু গ্রো করতে হবে না, একই হারে গ্রো করতে হবে। বেজ যখন বড় হয়ে যায়, একটা বছরের পরের বছর কিন্তু আপনার জিডিপিটা বড় হয়ে যায়, তাই না? আপনি 6% গ্রোথ ধরলেও জিডিপি বড় হয়ে যায়। তো ওই বড় জিডিপির যদি আরও 6% গ্রোথ চান, তাহলে সব কিছু তো গ্রো করতে হবে। ফলে সেই হিসাবে কিন্তু এক্সপেক্টেড যে আপনার এক্সপোর্টের ক্ষেত্রে যে কথাটা আসছে, সেটা গ্রোথ তো হবেই। এখন এক্সপোর্টের এতটা গ্রোথ হয়েছে কিনা যে অন্যান্য জায়গার মনে করেন যে আপনার যেগুলো স্থবির আছে সেগুলোকে কাটিয়ে উঠে ওই জায়গায় চলে যাবে, হ্যাঁ? সেই প্রশ্নটা তো আপনার মানে আপনি করতেই পারেন। যে কথাটা স্যার বললেন যে আমরা ট্যাক্স কালেকশনের দিক থেকে ইনএফিশিয়েন্ট হয়ে গেছে, তা তো না, হয়তো আমাদের এফিসিয়েন্সি বাড়ে না। আমরা যে এক জায়গায় ধরে রাখি, তাহলে আমার ইকোনমিক অ্যাক্টিভিটিস যদি বেড়ে যায়, জিডিপির 7% বেড়েছে মানে কি, আগের তুলনায় জিডিপি গ্রোথ বেশি, তার মানে অ্যাক্টিভিটিস অনেক বেশি হয়েছে, সেই তুলনায় আমার এর রিফ্লেকশনটা ট্যাক্স কালেকশনও থাকবে। ট্যাক্স কালেকশন সেটা দেখছি না, প্রাইভেট বিনিয়োগের ক্ষেত্রে আমরা দেখছি না। আমরা যখন আমাদের যে আমদানি, তার 75% হলো কাঁচামাল এবং ক্যাপিটাল মেশিনারিজ, ঠিক আছে? সেখানে খানিকটা হয়তো আমরা ক্যাপিটাল মেশিনারিজ হয়তো নাম্বার দিয়ে আমরা বলতে পারি, আবার কাঁচামালের ক্ষেত্রে হয়তো আমরা ভ্যালুস দিয়ে বলতে পারি, হ্যাঁ? তো সে জায়গাটা আমরা যদি দেখি যে আমরা কিন্তু ওখানে এমন কোনো ইন্ডিকেশন দেখছি না। আর আমাদের একটা জিনিস যেটা থাকে যে অ্যাগ্রিগেট ডিমান্ড আমরা যেটাকে বলি, শারীরিকভাবে যদি চাহিদা বেড়ে যায়, চাহিদা বেড়ে গেলে অনেক সময় চাহিদার টানে খানিকটা স্বল্প মেয়াদে গ্রোথ হতে পারে। তো সেটাও কিন্তু আমরা দেখি যে আমরা যে বাংলাদেশ ব্যাংকের মানি গ্রোথ দেখি, হ্যাঁ, সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ইনফ্লেশন যে নেমে আসতেছে, সেটা বৈশ্বিক প্রাইস একটা বিষয়, যে বৈশ্বিক প্রাইসটা ফল করছে, এটা একটা কারণ। আরেকটা কারণ কিন্তু আমাদের এই যে মানি সাপ্লাইয়ের যে গ্রোথ, সেটা অ্যাগ্রেসিভ না। কারণ আমরা এখনও দেখেছি কি বর্তমান যে সাপ্লাই আছে, সেই সাপ্লাই ব্যাংকে যে টাকা আছে, সে টাকা কিন্তু আপনার প্রাইভেট সেক্টর অ্যাবজর্ব করতে পারছে না। তো এখন আরেকটা জিনিস হলো আমার এই অ্যাগ্রিগেট ডিমান্ডের ক্ষেত্রে আরেকটা বোস্টার ভাষা থেকে রেমিটেন্স গ্রোথ যদি হয় অনেক, তো সেই রেমিটেন্সের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি একটা নেগেটিভ মানে প্রবৃদ্ধি। এবং আমরা আরও কিছু ইন্ডিকেটর আছে, আমরা যদি নিয়ে আসি, আমরা ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন ইন্ডিকেটর, আপনার ইন্ডেক্স যেগুলো আছে, সেগুলো নিয়ে আসলে আমি মোটামুটি নিশ্চিত যে এটা জাস্টিফাই করাটা খুব কঠিন। আর আমাদের বিনিয়োগের উৎকর্ষতা অনেক বেড়ে গিয়েছে, সেটা আমি জানি না আমরা বলতে পারবো কি না। তো সেক্ষেত্রে যদি এটা নিয়েই সংশয় থাকে, তাহলে আপনার যদি পরের প্রশ্নটা আপনি তুলেন যে আচ্ছা এরপরে এটা সাস্টেন করে আরও উপরে দিয়ে যেতে থাকবো, সে পর্যায়ে বিশ্বাসটা কতটা, আগে এই নাম্বারটাকে বিশ্বাস করতে হবে, করার পরে তখন ওই ব্যাপারটা আসবে। আপনার যে প্রশ্নটা ছিল সেটা যে আপনার ফাইন্যান্সিয়াল সেক্টর নিয়ে তো আমরা অনেক দিন ধরে আমরা দেখতে পাচ্ছি যে একটা মোটামুটিভাবে ফাইন্যান্সিয়াল সেক্টরে একটা অস্থিরতা আছে, তাই না? সেই অস্থিরতা থাকার পরে সেখানে সর্বশেষ আমরা দেখলাম সেন্ট্রাল ব্যাংকের যে ঘটনা ঘটেছে, সব কিছুর পরে ফাইন্যান্সিয়াল সেক্টরের আপনার গভর্নেন্স সেটা উইক ছিল, আমরা সবাই বলি, এবং আপনার বোর্ডগুলো ইন্টারফেয়ার করে, সেগুলো আমরা বলছি। শুধু বোর্ডগুলো ইন্টারফেয়ার করার ব্যাপার না, এক্সিকিউশনের ক্ষেত্রে আপনার ম্যানেজমেন্টের মধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে যদি আপনার বোর্ডগুলি যখন আপনার মানে অনেক কিছু আপনার নিজেরা মানে বলে দেয় এই করো ওই করো, ফলে তখন যেটা হয় যে যারা নিচের দিকে থাকে তারা কিছুটা খানিকটা অ্যাবিউজিভ হয়ে যায়, যে ঠিক আছে আমাকে যখন কিছু কাজ করে দিতে বলছে নিয়মের বাইরে, আমি নিজেও কিছু কাজ নিয়মের বাইরে করে নেই, ফলে সব কিছু যারা ব্যাংকে অনিয়ম হয়েছে সব বোর্ড করে দিয়েছে তা না, কিন্তু বোর্ডের বাইরেও কিন্তু অনেক কিছু হয়েছে। ফলে আমি মনে করি না এখনও আমরা ওই লেভেলে আছি যে দেখতে পাচ্ছি যে মানে ইফেক্টিভ কোনো চেঞ্জ হয়ে গিয়েছে, কিন্তু ইফোর্ট দেখতে পাচ্ছি আমরা সরকারের দিক থেকে। বোর্ডগুলোতে আমরা দেখতে পাচ্ছি যে আগে যেরকম নিয়োগ দিতেন এখন বোধহয় একটু কশাস, কিন্তু তার ফলাফলগুলো হয়তো পরের দিকে আসবে। কিন্তু ওভারঅল ফাইন্যান্সিয়াল খাতে আমি বলবো যে এখনও যে বিশ্বাসটা দরকার, যে পারসেপশন তৈরি হওয়া দরকার, সে জায়গায় বোধহয় আমরা আসি না এখনও। জি স্যার, এই অবস্থায় যে আপনি যে বিষয়গুলো বললেন, কিন্তু স্যার যে বিষয়গুলো বললেন, সেই অবস্থায় এই যে 7.05 গ্রোথ হয়েছে এবং এটি মানে হবে এবং এটি সাস্টেন করবে, এই কথাটা বা এই সরকারের তরফ থেকে এই ধরনের মন্তব্য করার এটা কি রাজনৈতিক উদ্দেশ্যেই বলা হয়েছে কিনা?
না, কারো মনের ভিতরে কি উদ্দেশ্য আছে সেই সম্পর্কে তো মন্তব্য করা আমার সার্বিক পক্ষে বিষয় বিবেচনায় কি মনে কঠিন। হচ্ছে? তবে এটা স্বভাবতই যে কোনো সরকারেরই একটা প্রবণতা থাকে যে লোকের মধ্যে একটা আশার সঞ্চার করা, যে আমরা ভালো করছি, ভবিষ্যতে আরও ভালো করব, যাতে সাধারণ লোকে আরও উৎসাহী হতে পারে, তারা তাদের মনে আশার সঞ্চার হতে পারে ইত্যাদি, এই ধরনের একটা মানসিকতা হয়তো কাজ করে। তবে আমার নিজের বক্তব্য হচ্ছে, এখন যেহেতু আমি অর্থনীতি নিয়ে নাড়াচাড়া করি, সুতরাং আমার নিজের বক্তব্য হচ্ছে যে আশাবাদ থাকা ভালো, আশাবাদ সঞ্চার করার চেষ্টা করাও ভালো, কিন্তু তার তো একটা বাস্তব ভিত্তি থাকতে লাগবে। বাস্তব ভিত্তি যদি না থাকে তাহলে এর ফলে এটা একটা বিশ্বস্ততার প্রশ্নবিদ্ধ হয়ে যায় আর কি, যে সেটা আবার ওই সাময়িক আশার সঞ্চার হলে পরবর্তীতে গিয়ে এটা আবার হতাশার সৃষ্টি করতে পারে। তো তবে আমি মানে দৃঢ়ভাবে বিশ্বাস করি এবং যে এই বিভিন্ন তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে যে 7.05 এটা আমার কাছে গ্রহণযোগ্য বলে মনে হয় না আর কি। স্যার আরেকটু যদি আসেন, যে তেলের দাম কমানোর একটি উদ্যোগের কথা আমরা শুনেছি, যদিও এখন সেটা কার্যকরী হয় নাই। আবার অন্যদিকে দেখছি বিদ্যুতের দাম বাড়ানোর একটি প্রক্রিয়া সরকার হাতে নিয়েছে। তো বিদ্যুতের দাম তো কমার কথা, তেলের দাম কমলে সেক্ষেত্রে আবার বাড়ানো, এবং কয়েকদিন আগেই বাড়ানো হলো। না, এইটা তো একটা পরস্পর বিরোধী সাংঘর্ষিক সিদ্ধান্ত আমার কাছে মনে হয়। যদি আমি জানি না, এখনও সিদ্ধান্ত হয় নাই অবশ্যই, কিন্তু কথাবার্তা হচ্ছে। তেলের দাম কমানোর তো একটা জাস্টিফিকেশন হচ্ছে যে যেহেতু বিশ্ববাজারে কমেছে, সুতরাং আমি স্থানীয় বাজারে কমাবো। কিন্তু স্থানীয় বাজারে কমানোর পিছনে তো অন্য একটা লক্ষ্য আছে। সেই লক্ষ্যটা হচ্ছে যে আমার পেট্রোলিয়াম এবং পেট্রোলিয়াম বেসড ইলেকট্রিসিটি, এটা আমাদের বিভিন্ন খাতে উৎপাদনের একটা বড় উপাদান। তো এখন আমি একদিকে পেট্রোলিয়ামের দাম কমাবো, অথচ পেট্রোলিয়াম বেসড ইলেকট্রিসিটি প্রোডাকশন তো আমাদের এখনও যথেষ্ট আছে, ফসিল ফুয়েল বেসড। সেখানে গিয়ে আমি দাম বাড়িয়ে দেব। আবার গ্যাসেরও দাম বাড়ানোর কথা হচ্ছে। তো কাজেই যদি বিভিন্ন খাতে এই গ্যাস এবং পেট্রোলিয়াম প্রোডাক্টের দাম বৃদ্ধির ফলে উৎপাদন খরচ বেড়ে যায়, তাহলে তো আমার পেট্রোলিয়ামের দাম কমানোর যে মূল উদ্দেশ্য, তো সেটা তো ব্যাহত হচ্ছে। তো এইখানটা তো আমি এই দুটো সিদ্ধান্ত তো আমি পরস্পর সামঞ্জস্যপূর্ণ দেখি না আর কি। জি স্যার, যদি আপনি দেখেন যে তেলের দাম সবশেষ বাড়ানো হয়েছিল 2013 সালে, তারপরে এখন পর্যন্ত কিন্তু একই জায়গা আছে, যদি ইন্টারন্যাশনাল মার্কেটে প্রায় 60 থেকে 70% দাম কমে গেছে। কিন্তু আপনার বিদ্যুৎ গ্যাসের দাম যে বাড়ানো হয়েছে গত কয়েক বছরে, যে কয়েকবারই বাড়ানোর হারটা কিন্তু অনেক বেশি। আর আমরা তেলের দাম যেটা শুনেছি যে 4 টাকা থেকে 10 টাকা পর্যন্ত কমানো হবে প্রথম ধাপে, তো সেই হারটা কিন্তু খুবই কম। মানে বাড়ানোর ক্ষেত্রে বাড়ানোর হার বেশি, কমানোর ক্ষেত্রে মানে এই যে একটা মানে দীর্ঘসূত্রিতা, এটি কেন? এখানে আপনার একটা জিনিস খেয়াল করতে হবে যে গভর্নমেন্ট যদি আপনার তেলের দাম একটু কম কমায় বা না কমায়, ঠিক আছে, এগুলো যদি আপনার একটু ডাউনওয়ার্ড যদি তারা পুশ না করে, তাহলে তাদের ফিসক্যাল ম্যানেজমেন্টটা হয়তো একটু ইজি হয়। এটা আলটিমেটলি তারা আলটিমেটলি তো বেশি দাম নিচ্ছে, মানে কম দামে যখন কিনে নিয়ে আসছে। কিন্তু আমার কনসার্নটা হলো যে এটা তো এখানে আপনার মনে করেন যে ডিস্ট্রিবিউশনের একটা প্রশ্ন আছে। সবচেয়ে বড় প্রশ্ন হলো যে আমরা যে ইন্টারন্যাশনাল মার্কেটে আমরা যেখানে কম্পিট করছি আমাদের এক্সপোর্ট গুড নিয়ে, তো এক্সপোর্ট গুডস নিয়ে আমরা যখন কম্পিট করছি, অন্যান্য জায়গায় যখন আপনার মার্কেটের সাথে যখন আপনার তেলের দাম অ্যাডজাস্ট হচ্ছে, হ্যাঁ, আপনার অন্যান্য কস্ট যখন অ্যাডজাস্ট হচ্ছে মার্কেটের সাথে, তখন আমরা কিন্তু তাদের সাথে আমাদের যদি ডিফারেন্স থেকে থাকে, আমাদের লেবার কস্ট একটু কম আছে কিন্তু আমাদের প্রোডাক্টিভিটিও কম, তো সে জায়গায় যেটুকু ডিফারেন্স আছে যদি সেই ডিফারেন্সটুকু চলে যায়, একটা পর্যায়ে কিন্তু আলটিমেটলি ইন্টারন্যাশনাল মার্কেটে আমাদেরকে কিন্তু প্রবলেমে পড়তে হবে। ফলে এখন আমরা যখন বৈশ্বিকভাবে কানেক্টেড হয়ে গিয়েছি, শুধুমাত্র আমাদের ইন্টারনাল আভ্যন্তরীণভাবে ফিসক্যাল ম্যানেজমেন্টের সুবিধা অসুবিধা বা আমরা একটু ইগনোর করলাম, ঠিক আছে, করে আমাদের একটু ফিসক্যাল দিক থেকে আমরা হয়তো একটু কমফোর্টেবল জায়গায় থাকতে চাইলাম। কিন্তু আমি বলছি যে এর যে অন্য ইম্প্যাক্টটা আছে, সেটা আমি বলছি গ্লোবালি বলছি, ডোমেস্টিক্যালি আপনার কিন্তু আছে প্রোডাকশন নিচ্ছি আজানের। দর্শক, আজানে বিরতি নিচ্ছি, ফিরছে একটু পরে, আমাদের সাথেই থাকুন।
বিরতির পর সবাইকে আবার আমন্ত্রণ জানাচ্ছি। স্যার, যে জায়গাটা দিচ্ছিলেন। হ্যাঁ, আমি বলছি যে একটা তো ইন্টারন্যাশনাল মার্কেটে আমাদের কম্পিটিটিভ এজ যেটা, আর অন্যদিকে আপনি খেয়াল করেন যে আমাদের ডোমেস্টিক প্রোডাকশন যেটা, যে আজকে যদি আপনার এই যে ইনপুটগুলোর দাম কমে যায়, সাথে সাথে প্রাইস ফল করবে না, ফলে আলটিমেটলি কী হবে, আপনার যারা প্রোডাকশনে আছে তারা একটু প্রফিট পাবে, এবং সেজন্য কিন্তু আপনার প্রোডাকশনে কিন্তু একটা সার্জ হবে। হ্যাঁ, আবার আপনার যদি আলটিমেটলি মানে কস্ট কম থাকে তাহলে প্রাইসটা একটু নেমে আসবে, এবং সেটা নেমে আসা মানে কি, আভ্যন্তরীণভাবেও আপনার মানে দেখা যাচ্ছে গ্রোথ, যেমন আপনার গ্রোথের দিক থেকে আমাদের অনেক ভালো মানে প্রভাব পড়বে, অন্যদিকে আপনার ইন্টারন্যাশনাল মার্কেটেও আপনার এটার একটা প্রভাব পড়বে। ফলে আমার কাছে মনে হয় যে আমরা বৈশ্বিকভাবে অন্যান্যরা যখন এটা করছে আর আমরা যখন করছি না, তার কিন্তু অনেকগুলো ইমপ্লিকেশন আছে, এবং আমি মনে করি এখন যখন করতে যাচ্ছে তখন ফ্লাকচুয়েশন তো থাকবেই, সিগনিফিকেন্টলি করা উচিত, কারণ যে জায়গায় ছিল তাতে কত নিচে নেমে আসছে, অনেক নিচে কিন্তু আপনার প্রাইস নেমে আসছে। তো এত নেমে আসার পরে একটুখানি আবার ওঠানামা করতেই পারে, ফ্লাকচুয়েশন করতেই পারে, সিগনিফিকেন্টলি নামানো উচিত। আবার যদি প্রয়োজন হয়, কখন যদি ওয়ার্ল্ড মার্কেট অনেক বেড়ে যায়, আমরা বাড়াবো, আমরা তো বেশি ইন্টারন্যাশনাল প্রোডাকশন তো তেলের যে পরিমাণ বাড়ছে, সেক্ষেত্রে মানে খুব স্বল্প সময় বাড়ার সম্ভাবনা ধরে নিচ্ছে আমরা 6 মাস 1 বছর হয়তো হলো না, এমন যদি হয় আপনার ডাউন দ্য পাথ, আপনার যদি এমন হয় যে আপনার 3 বছর পরে আপনার তেলের দাম অনেক বেড়ে গেল ইন্টারন্যাশনাল মার্কেটে, বেড়ে গেলে আমরা বাড়াবো, আমরা তো বেশি দিয়েছি, তাই না? তত্ত্বাবধায়ক সরকারের আমলে কিন্তু আমাদের সময় একটা সিদ্ধান্ত ছিল যে প্রত্যেক 3 মাস পর পর এটাকে রিভিউ করা হবে, এবং ইন্টারন্যাশনাল মার্কেটের সাথে এটা অ্যাডজাস্টমেন্ট করা হবে। 1300 সালে এই বর্তমান সরকার ক্ষমতা থাকার সময় যখন তেলের দাম বাড়ানো হলো, তখন কিন্তু বলা হয়েছিল যে 3 মাস পর পর এটা রিভিউ করা হবে, কিন্তু আমাদের সময় সিদ্ধান্ত ছিল। কিন্তু স্যার, আমরা যদি এই 7.05 গ্রোথে আসি, এটা যদি ধরেই নিই যে এটা ঠিক আছে এবং এটি হয়তো সামনের দিকে সাস্টেন করবে, তাহলে এটার সাথে যদি মিল রেখে ক্যাপিটাল মার্কেটেরও তো উন্নয়ন হওয়ার কথা, ক্যাপিটাল মার্কেটেরও গতি আসার কথা, কিন্তু সেটি কেন আসছে না? এখানে অনেক আলোচনা হয়েছে, আপনারাই আলোচনা করেছেন যে সমস্যাগুলো, সবচেয়ে বড় সমস্যাটা যে ক্যাপিটাল মার্কেটের যে নেগেটিভ ইকুইটির কারণে পুঁজিবাজারে এখন অ্যাকাউন্টগুলোর অবস্থা খুব খারাপ, কিন্তু নতুন করে তো ফান্ড আসার কথা, সেটিও তো আসছে না। না, এখানে কিন্তু একটা জিনিস লক্ষণীয় যে গত সপ্তাহে কিন্তু সূচকের বেশ কিছুটা বেড়েছে। গত 1 সপ্তাহ মোটামুটি বিগিনিং অফ দ্য উইক অ্যান্ড এন্ড অফ দ্য উইক দেখলে দেখা যাবে যে সূচক বেশ কিছুটা বেড়েছে আর কি। এবং সেক্ষেত্রে আমার মনে হয় যে এই যে 7.05-এর যে ঘোষণা, সেটা একটা ভূমিকা পালন করতে পারে আর কি। তবে আমাদের দেশে বিনিয়োগকারীরা ম্যাক্রো ইন্ডিকেটার্স কতটুকু তাদের বিবেচনায় নেন, সেটা মানে একটু গবেষণার বিষয় আর কি। তবে এই যে নেগেটিভ ইকুইটির বিষয় যেটা আছে, এটা তো ঠিক, কিন্তু আবার অন্যদিকে আমি যদি দেখি যে মানে লিকুইডিটির প্রবলেম যেটা, সেটা তো খুব বেশি প্রকট মনে হয় না আমার কাছে। তার কারণ হলো, আমি যদি আইপিও দেখি, এখন তো বেশিরভাগ আইপিও প্রিমিয়ামে যাচ্ছে এবং সবগুলোই তো ওভার সাবস্ক্রাইবড হচ্ছে। কাজেই মার্কেটে যে ফান্ড যে খুব একটা সমস্যা আছে তা না, যে নতুন বিনিয়োগ। এখানে যদি স্যার একটু বিষয় আপনাকে অ্যাড করি, যে এই আইপিওর বিষয়টা আমরা সবশেষ মানে প্রতি মাসেই দেখছি 1-2টা করে লিস্টেড হচ্ছে। আমরা সবশেষ একটি টেক্সটাইল কোম্পানি দেখলাম, সেটি 25 টাকা সম্ভবত এসেছে, আমি যদি ভুল না করে থাকি। সেইটির দাম এখন কিন্তু কয়েকদিনের মধ্যেই মানে অলমোস্ট 50% কমে গেছে। তারপরে আপনি যদি দেখেন সবশেষ যেটি আসলো ডোরেন পাওয়ার, সেটির ইপিএস 98 পয়সা। তো পাওয়ার সেক্টরে বেশিরভাগ কোম্পানিরই কিন্তু P10 বা 10-এর নিচে, সেক্ষেত্রে এটার ফেস ভ্যালুর নিচেই দাম হওয়ার কথা, কিন্তু সেটি অনুমোদন দেওয়া হয়েছে 29 টাকা সম্ভবত, এবং সেটি এখন 80 টাকার কাছাকাছি, প্রথম দিনই 90 টাকা উঠে গেছে। না, কিন্তু আমার বিষয়টা অন্য। আমার বিষয়টা হচ্ছে যে এইগুলো হওয়া সত্ত্বেও কিন্তু ওভার সাবস্ক্রাইবড হচ্ছে। কিন্তু স্যার, এগুলো তো স্বাভাবিক মনে হচ্ছে না। বাজারে যারা সংশ্লিষ্ট আছেন তারা কিন্তু এখানে প্রথম বাজারে যেখানে স্যার, এখানে আমাদের দেশের যেটা সমস্যা আর কি, যে আইপিওর ব্যাপারে সবারই প্রচণ্ড আগ্রহ, এবং মনে করে যে আমি আইপিও পেলে এটা আমি 1 দিন বা 2 দিন পরে আমি বেশি দামে বিক্রি করে লাভ করতে পারবো। তাই হচ্ছে, এবং সেটাই হচ্ছে। এবং তারপরে হয় কি, যে 1 দিন 2 দিন পরে যখন সবাই মিলে এসে বিক্রি করে লাভ করার চেষ্টা করে, তখন এর দামটা পড়তে শুরু করে। তো কাজে এখানে যে বিনিয়োগকারীদের
যে মানসিকতা, যে সেটা কিভাবে পরিবর্তন আনা যাবে, এটা আমার পক্ষে। এখানে যদি একটু বলি স্যার, বিনিয়োগকারীদের যে মানসিকতার কথা বললেন স্যার, যেখানে পুরো পাওয়ার সেক্টরে ট্রেড হয় না 50 কোটি টাকার, সেখানে একটি কোম্পানি যার প্রায় যার ইপিএস 1 টাকারও কম, সেটি কিন্তু প্রথম 10 মিনিটই 10 লাখ শেয়ার ট্রেড হয়ে যায়, প্রথম আধা ঘন্টায় 20-30 লাখ শেয়ার ট্রেড হয়ে যায়। এটা কিন্তু এই ডিএসসি এসএসসি চাইলেই দেখতে পারে এই শেয়ারগুলো কারা কিনছে। সাধারণ বিনিয়োগকারীরা কিন্তু খুব কমই এই শেয়ারগুলো কিনছে। সেটা তো অবশ্যই দেখা উচিত যে এক্ষেত্রে যে এই যে আইপিও আসার পরই যে দামটা বেড়ে যাচ্ছে, এখানে কোনো ম্যানিপুলেশন হচ্ছে কিনা, কোনো পার্টিকুলার ইনভেস্টার্স তারা এটাকে কোনো ম্যানিপুলেটিভ ভূমিকা পালন করছে কিনা, সেই জিনিসগুলো তো দেখা অবশ্যই দরকার। এবং এটা তো ডিএসসি সিএসসিও দেখতে পারে, এসিসিও দেখতে পারে, এখন তাদের সার্ভেলেন্স সফটওয়্যার আছে, সেগুলো তো অবশ্যই দেখা উচিত। তবে সার্বিকভাবে যে আমি বলবো যে সেকেন্ডারি মার্কেটে যেমন পাওয়ার সেক্টরে আপনি বললেন, এখানে যদি প্রাইস আর্নিং রেশিও 10-এর নিচে থাকে, তাহলে তো এটা বিনিয়োগযোগ্য শেয়ার, লোকে তো বিনিয়োগ করা উচিত, এবং তাহলে তো এটা ধরে রাখা উচিত। সেটাই করছে না, যেটি 100p সেটাই করছে একদম প্রথম দিন। সেইখানটাই হচ্ছে যে বিনিয়োগকারীদের, সেটা এখন প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী হোক বা সাধারণ বিনিয়োগকারী হোক, যারাই করুক না কেন, সেটা কেন হচ্ছে সেই জিনিসটা মানে দেখা দরকার আর কি। স্যার একটা ফোন নিয়ে নিচ্ছি। দর্শক, আপনার নাম বললে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম, আমি চট্টগ্রাম থেকে রিয়াদ বলছি। জি বলুন। আমার প্রশ্ন হচ্ছে, আচ্ছা আপনার এই যে ইনকাম ট্যাক্স রোলে আপনার ব্যাংক, এনবিএফআই, ইন্স্যুরেন্স ছাড়া আর বাকি সবাইকে ডিসেম্বর ক্লোজিং থেকে জুন ক্লোজিং এ আসতে বলা হয়। তো এখন যদি কোম্পানিগুলো ডিসেম্বর যারা ক্লোজিং ছিল তারা একবার এজিএম করছে, এখন জুন ক্লোজিং করলে তারা কি আবার এজিএম করতে পারবে? কোম্পানি একটা। জি ধন্যবাদ। জি স্যার, এই প্রশ্নটা আসলে সঠিক উত্তর দেয়া সম্ভব কিনা? আমার পক্ষে এটা সঠিক উত্তর দেওয়া সম্ভব না, কারণ এখানে তো এরকম কোনো ডাইরেক্টিভ ইস্যু করা হয়েছে নাকি, আমি তো অন্তত দেখি না। এখনো হয়নি, কিন্তু একটা উদ্যোগ নেওয়া হচ্ছে। তো মানে আর্থিক বছরের সাথে সামঞ্জস্য রেখে আর কি। তো সেইটা করলে তো কোনো এফেক্ট হলেও আমার মনে হয় এটা একটা টেম্পোরারি একটা এফেক্ট হলে হতে পারে, এটা তো একটা ট্রানজিশনাল একটা। স্যার আপনার কাছে স্যার এই জায়গাটাতে আসি যে এই নতুন শেয়ারের যে আগ্রহ, আমরা দেখি যে কোনো শেয়ার ভালো শেয়ার তুলনামূলক ভালো বা ভালো ডিভিডেন্ড দিল, কিংবা অনেক বছর ধরে পুঁজিবাজারে লিস্টেড গ্রোথ ভালো আছে, সেসব শেয়ারের সাময়িক হয়তো প্রাইস একটু অস্বাভাবিকভাবেই বাড়ছে, তখন দেখা যায় যে তদন্ত হচ্ছে, কমিটি হচ্ছে, এবং ওই শেয়ারগুলো কিন্তু এরপরে আর তেমন পরিমাণে আর বাড়ার সম্ভাবনা দেখি না। কিন্তু নতুন শেয়ারগুলো আপনি যদি আইটিসি দেখেন, সেটা নিয়ে পুঁজিবাজারে কথা বলে নাই এমন কোনো ব্যক্তি নেই। বিশ্লেষক বলেন, বাজার সংশ্লিষ্ট বলেন, সবাই বলেছে যেটা নেগেটিভ ইপিএস সেটির দাম 70-80 টাকা কিভাবে হয়। তারপরে ডোরেন্ট পাওয়ার দেখেন হয়তো মোটামুটি আমরা স্যার এই বিষয়টা ডিএসসি, সিএসসি বা এসএসসি, এই নতুন শেয়ারে যত কিছুই হোক না কেন, বিনিয়োগকারীদের টাকা চলে যাক এই সব শেয়ারে, কিন্তু তখন কেন যেন নিশ্চুপ থাকছেন তারা। না, আমি প্রথম কথাটা যেটা স্যার করলেন যে মনে হয় যে ওভার সাবস্ক্রিপশন হচ্ছে আপনার আইপিও ক্ষেত্রে, দ্যাটস ট্রু, কিন্তু আমি এটা দিয়ে আমি সেকেন্ডারি মার্কেটকে ইভ্যালুয়েট করছি না, উনিও করছেন না। সেকেন্ডারি মার্কেটে মানে ওভার সাবস্ক্রিপশন হোক, প্রিমিয়াম নেক, আলটিমেটলি কী হচ্ছে, সেকেন্ডারি মার্কেটে আসছে। সেকেন্ডারি মার্কেটে আসার পরে মানে কয়েক শত কোটি টাকা এখান থেকে নিয়ে গেলেন, প্রিমিয়াম সহ চলে গেল, রাইট, চলে গেল। এখন ফান্ড যে প্রবলেম না, আমি অনেক আগে থেকে বলছি, আমি বলছি যে আমার হাতে ফান্ড থাকলে আমি শেয়ার মার্কেটে নিয়ে যাব না। ফলে কথা হলো যে আমার সামর্থ্য আছে কিনা শেয়ার মার্কেটে বিনিয়োগ করার, আরেকটা হচ্ছে আমার ইচ্ছা আছে কিনা। আমার ইচ্ছা নাই, আমার যে কনফিডেন্স না থাকে, তাহলে আমি বিনিয়োগ করব না। এবং আমি 2010 সালে ক্রাশ করার পরে তারপরে এই পর্যন্ত যে সময়, তার মধ্যে কনফিডেন্সে কিন্তু আমি কোনো কারণ দেখছি না, কারণ এটা কিন্তু কোনো সময়ই সিগন্যাল দিচ্ছে না যে এটা খুব আপওয়ার্ড অনেকটা যাবে, বা ভালো শেয়ারগুলোর দাম বাড়ছে, খারাপগুলো কমছে, এবং ফান্ডামেন্টাল দেখে কিনলে আমি এটা লাভ করবো, এরকম কিছু দেখছি না আমরা কিন্তু। তো সেক্ষেত্রে যে বিষয়টা হচ্ছে সেটা হলো যে যারা প্রাইমারি শেয়ার কিনছে তারা জানে যে হ্যাঁ, আমি লটারিতে পেয়ে গেলে এটা মোটামুটি একটা মার্জিন নিয়ে বের হয়ে যাব, কিন্তু আলটিমেটলি সেল করছে সেকেন্ডারি মার্কেটে। সেকেন্ডারি মার্কেট থেকে কিন্তু ওই টাকাটা বের হয়ে যাচ্ছে। এখন সেকেন্ডারি মার্কেটে আমরা দেখতে পাচ্ছি যে এই যে মানে স্টেবিলিটি বা কনফিডেন্সহীনতার কারণে কিন্তু এই আপনি 1000 কোটি টাকা থেকে 99 কোটি টাকা থেকে 1000 কোটি টাকা, এর মধ্যে গড়ে 300 থেকে 400 কোটি টাকা অবধি ট্রানজ্যাকশন হচ্ছে। আপনি অনেক বছর ধরে আপনি দেখবেন, গত 2-3 বছর 4 বছর ধরে আপনি দেখবেন। তো এই যদি আপনার হাই ডিমান্ডের অবস্থা, যেখানে 3000 কোটি টাকা একসময় ছিল, তো ডিমান্ড আপনার অনেক কমে গিয়েছে, আর সাপ্লাই কিন্তু। ফোন নিয়ে নিচ্ছি। দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন।
জি আমাদের সাথে কেউ আছেন? আসসালামু আলাইকুম। জি বলুন। হ্যাঁ, আমি জাহাঙ্গীর বরিশাল থেকে বলছিলাম। আমার অতিথির কাছে স্যার, জি দর্শক আপনার প্রশ্নটি করুন। আজিজুল ইসলামের কাছে প্রশ্ন হলো যে এই যে মার্কেটে মানে একমি ফার্মাসিউটিক্যালের যে 14 তারিখে আসতেছে আইপিওটা, সেটার যে প্রিমিয়াম নেওয়া হচ্ছে 67 টাকা। মার্কেটে যতগুলা ফার্মাসিউটিক্যালের যে মানে এটা আছে। জি দর্শক বুঝতে পেরেছি আপনার প্রিমিয়াম নিয়ে প্রশ্ন, স্যার যদি বলেন। হ্যাঁ, তো যে কথাটা স্যারের কাছে এই প্রশ্নটা আসবো, আপনি ছিলেন যে কথাটা বললাম যে এখানে আপনার আলটিমেটলি যে সেকেন্ডারি মার্কেট, সেই সেকেন্ডারি মার্কেটে কিন্তু আপনার মানে মানির ফ্লো নাই, লিকুইডিটির অভাব আছে মার্কেটে। যেটা নিয়ে মানুষ কেনা বেচা করছে সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মার্চেন্ট ব্যাঙ্কগুলো বা অন্য ব্রোকারেজ হাউসগুলো তারা কিন্তু নেগেটিভ ইকুইটি নিয়ে এই জিনিসগুলো বলছে। এখন ব্যাংকের ক্ষেত্রে যেটা আপনার ছিল যে এক্সপোজারের যে আপনার যে ডেফিনেশন, এক্সপোজার লিমিট, এগুলো নিয়ে খানিকটা হয়তো আইনের চেঞ্জ এসে এগুলো কোনোটাই কিন্তু আপনার মার্কেটটাকে মানে কনফিডেন্স দেওয়ার মতো ডিমান্ড তৈরি করার যে বিষয়টা সে জায়গায় যায় নাই। ফলে সাপ্লাই হয়ে গেছে 2.5 গুণ, আর আপনার ডিমান্ড হয়ে গেছে 5-7 ভাগ, 8 ভাগের 1 ভাগ। এরপর আপনার কিন্তু একটা করে কিন্তু আপনার এই যে আইপিও আসতেছে, আইপিও আসতেছে এসে কিন্তু আপনার সেকেন্ডারি মার্কেটে ঢুকছে। তাহলে আলটিমেটলি আপনার সেকেন্ডারি মার্কেটে সাপ্লাই বাড়তেছে, আপনার যখন ডিমান্ডের আপনার যখন সিঙ্ক করে গেছে এবং আস্তে আস্তে কিন্তু আপনার আলটিমেটলি কিন্তু টাকা আরও বের হয়ে যাচ্ছে সেকেন্ডারি মার্কেট থেকে। সেই জায়গাটায় আমি মনে করি যে আপনার এই যে আসার যে ব্যাপারটা, একটা বিষয় আমি যে সেকেন্ডারি মার্কেট থেকে বের হয়ে যাচ্ছে মানে কি, যে ধরেন একজন বিক্রি করছে, কিন্তু যে বিক্রি করছে সে টাকা তো আরেকজনের কাছে যাচ্ছে না, সেটা আবার ফেরত কেন আসছে? আমাকে তো প্রাইমারি এখানে যারা এখন প্রাইমারি অ্যাপ্লাই করছে, আমি শুধু প্রাইমারিতে অ্যাপ্লাই করছে এবং টাকাটা নিয়ে কিন্তু সেটাই আমি বলছি যে প্রাইমারি অ্যাপ্লাই করে আমি পেলাম, এটা শেয়ার পেলাম, পরের দিন আমি এটা বিক্রি করে লাভ করছি সেকেন্ডারি মার্কেটে। এখন সেকেন্ডারি মার্কেটে আমি লাভ করার পরে যে অর্থটা আমার আসছে সেটা এই শেয়ারে না হলে আরো তো ভালো শেয়ার আছে, আমি সেখানে কেন ইনভেস্টররা যদি শুধু প্রাইমারি মার্কেটে বিনিয়োগ করার মানসিকতা থাকে তাহলে তো সেকেন্ডারি মার্কেটে সে ইনভেস্ট করে মুনাফা তো হচ্ছে না। প্রাইমারি মার্কেটে প্রতি মাসে একটা দুটো আইপিও পাচ্ছে এবং সেখানে নিশ্চিত মুনাফা, এবং সেখানে যে কারসাজিগুলো হচ্ছে মোটা দাগে দেখা যাচ্ছে যে মার্কেট যত খারাপই হোক এটা আসার পরে 7 গুণ 8 গুণ দাম বেড়ে যাচ্ছে এবং কেউ কিছু বলছে না। আমি স্যারের কথা উত্তর দিচ্ছি। আমি একটা হলো দুটো সেপারেশন এখানে। একটা আমি ধরলাম যে প্রাইমারিতে আমি আছি, আমি সেকেন্ডারি মার্কেটে বিক্রি করে দিয়ে টাকাটা নিয়ে আমি আবার প্রাইমারি কিনি, তাহলে সেকেন্ডারি মার্কেটে টাকা কিন্তু বের হয়ে যাচ্ছে, 1 নম্বর। 2 নম্বর আমি ধরে নিলাম যে আমার টাকা দিয়ে আমি সেকেন্ডারি প্রাইমারি দুটো মিলাই করি, স্টিল কোম্পানি কিন্তু এসে প্রাইমারি থেকে টাকাটা কালেক্ট করে নিয়ে গেল, প্রাইমারি আপনার সেকেন্ডারিতে কালেক্ট করে, আলটিমেটলি কিন্তু প্রাইমারি এবং সেকেন্ডারি মিলে টোটাল যে ফান্ড, সেই ফান্ড থেকে কিন্তু আপনার টাকা বের হয়ে যাচ্ছে, কোম্পানি কালেক্ট করছে, সেটাই তো কথা। তো সেই হিসাবে কিন্তু আপনার লিকুইডিটিতে কিন্তু আপনার দেখেন আর সাপ্লাই অন্যদিকে বেড়ে যাচ্ছে। এবং স্যার আপনি আরেকটা জিনিস দেখেন যে আইপিও নিয়ে সবাই কথা বলছেন এবং বিএসসিসিও বিষয়টা জানেন যে আইপিও নিয়ে অনেক সমালোচনা হচ্ছে, এবং সবশেষ ডিএসসির একটি প্রোগ্রামে বিএসসিসি চেয়ারম্যানও ওই আইপিও নিয়ে কথা বলেছেন যে অনেক সমালোচনা হচ্ছে যে কিন্তু আইপিওগুলো প্রাইস ভালো আছে। তা বিএসসিও কনসার্ন যে আইপিওগুলো নিয়ে সমালোচনা হচ্ছে, কিন্তু প্রতি মাসে এখন আগের চেয়ে বেশি তালিকাভুক্ত হচ্ছে। আপনি এই গত সপ্তাহে একটা হয়েছে, তার আগের সপ্তাহে একটা হয়েছে, এবং আবার যে এক দর্শক যে ফোন করলেন 87 টাকা বা 77 টাকা প্রিমিয়াম নেওয়া হচ্ছে। না মানে প্রাইসিংটা যদি রাইট হয়, ধরলাম 10 টাকার শেয়ার, কোনো 10 টাকার শেয়ারে কোনো প্রিমিয়াম নাই, তাহলে ওই কোম্পানি এখানে এসে প্রাইমারি এবং সেকেন্ডারি মিলে আমি ধরলাম ফান্ডটাকে, সেখান থেকে 10 টাকা নিয়ে গেল। কিন্তু আমি যদি 30 টাকা সেট করি তাহলে এখান থেকে 30 টাকা নিয়ে গেল, বের হয়ে গেলে কিন্তু এটা 30 টাকা বের হয়ে গেল। এখন যারা এখানে আসছে, হ্যাঁ ইকুইটি মানে তো এখান থেকে টাকা নিয়ে যাবে, তাতে কোনো সমস্যা নাই। কিন্তু এখানে যেহেতু আপনার মানে আগ্রহ নাই এবং কনফিডেন্স যেহেতু নাই, দুইটা মিলে যেহেতু আপনার ফান্ডটা লিমিটেড, সেখান থেকে যদি আপনার সবসময় নিতেই থাকে, বাইরে থেকে এসে কোম্পানি এসে নিয়ে গেলো, এবং সেটা যদি ওভার প্রিমিয়াম যদি হয়, এখন এসএসসি বলতে পারে যে কই আমি যেই প্রাইস সেট করলাম তার 3 গুণ দামে তো মার্কেটে সেল হয়েছে, এসএসসি বলতেই পারে না। কিন্তু এটা হলো যে শর্ট টার্মে কোনো একটা এইটা তো এসএসসির বোঝা উচিত যে এটা তো চিরন্তনভাবে এটা চলছে এবং এটার তো কোনো যৌক্তিক কারণ নাই। এবং স্যার এইখানে আরেকটা মজার বিষয় যে এসএসসি যে দামই দেখ না কেন তার কিন্তু 3-4 গুণ 8 গুণ হয়ে যাচ্ছে। এই যে ডোরেন পাওয়ার যেটা আসলো, সেটা যে প্রাইসে বাজারে আসলো, সবাই ভেবেছিল যে এটার চেয়ে নিচে প্রাইস হবে, কারণ 10 টাকা 15 টাকার বেশি হবে না, দাম হবে না, কারণ সবগুলোর পাওয়ার সেক্টরের 10, 12, 8, 6 পি আছে।
সেক্ষেত্রে এটার মানে 10-15p হলেও 15 টাকা হয় বা 14 টাকা হয়, সেক্ষেত্রে 80-90 টাকা উঠে যাচ্ছে। আবার যদি আপনি টেক্সটাইল সবচেয়ে বেশি এসেছে, টেক্সটাইলে যে প্রিমিয়াম দেওয়া হচ্ছে সেটাও কিন্তু 3-4 গুণ দাম হয়ে যাচ্ছে। স্মার্ট মানি বাড়িয়ে টান দিয়ে বাড়ানো হচ্ছে, এটা আমরা বুঝতে পারছি। এখন এটা আইসিসিকে ইফেক্টিভলি মেজার্স নিতে হবে যে কিভাবে হচ্ছে এটা। কিন্তু স্যার অন্যদিকে কেউ যদি বাজারে দীর্ঘদিন ধরে আছে, বেশি পরিমাণ ইভেন 1 লাখ কেউ শেয়ার কিনে যদি, তাও তথ্য নেওয়া হচ্ছে কেন তুমি এই শেয়ারটা কিনলে, এবং সেই কোশ্চেন করা হচ্ছে ডিএসসি থেকে। ডিএসসি আবার কাগজ দেখাচ্ছে যে এসএসসি আমাকে বলেছে। এখানে মানে এসএসসি এবং ডিএসসি, সিএসসি ইত্যাদি সবাই মিলে এই যে একটা ধারাবাহিকতা চলছে, এই ধারাবাহিকতাটা কেন চলছে এটার আরও আমি মনে করি অনুসন্ধান করা দরকার, এবং এটার কী প্রতিষেধক ব্যবস্থা কী নেওয়া যায় সেটা চিন্তা করা উচিত। তো এখানে এখন দুটো বিষয় আসতে পারে। একটা হলো যে কেউ কেউ বলে থাকেন যে আমাদের নতুন আইপিওর আর পারমিশন দেওয়া উচিত না। আমি নিজে বলি এটা। আচ্ছা, এখন নতুন আইপিওর পারমিশন দেওয়া উচিত না, সেটা এক অর্থে ঠিক যে ওই যে টাকাটা বেরিয়ে যাচ্ছে বা ইত্যাদি, কিন্তু আবার অন্যদিকে একটা মার্কেটের ডেপথ এবং ব্রেড বাড়ানোর জন্য আবার নতুন আইপিওর দরকারও আছে। কিন্তু সময় তো স্যার একটা মানে ব্যাপার। এখন হচ্ছে এটা তো চলছে, কন্টিনিউয়াসলি চলছে, তাহলে তো আমার তো গত 3 বছরের 10-এর পর থেকে টোটালি আইপিও বন্ধ করে দেওয়া দরকার ছিল। সেটা যদি আমি করি তাহলে তো মার্কেটটা আবার সংকুচিত হয়ে যাচ্ছে। কিন্তু স্যার 10-এর পরে 90টার মতো আইপিও আপনি সেটা হয়তো আবার কিছুটা অতিমাত্রা হয়ে গেছে। যদি প্রাইসিংটা স্যার ঠিক থাকতো, যে এখানে একটা ব্যালেন্স, আমি সেটা নেক্সট ইস্যুটা আমি ওইটাই আসি। এখন যে এটা হলো একটা, দ্বিতীয় হলো প্রাইসিংয়ের ব্যাপারে। এখন তো মোটামুটিভাবে বেশিরভাগ ক্ষেত্রে মার্কেট বেসড প্রাইসিং হচ্ছে, যেহেতু এটা বুক বিল্ডিং এর মাধ্যমে হচ্ছে। ওই মেথডটা স্যার আপনি জানেন কিনা? এখন স্যার বুক বিল্ডিং এর এই যে আপনার একমি নিয়ে স্যার মজার তথ্য আছে, এবং মার্কেট সংশ্লিষ্ট যারা সবাই বিষয়টা জানেন যে কিভাবে প্রাইসটা হয়েছে। তো এখন সেখানে যে ওই যে যদি আবার বুক বিল্ডিং এ ম্যানিপুলেশন হয় তাহলে আবার এসএসসি ফিরে যাওয়া দরকার, যেহেতু ম্যানিপুলেশন হচ্ছে তাহলে আমি ঠিক আছে, আমি মার্কেট বেসডে যাব না, ওই এসএসসি ওরা আগে যেটা করতো তারা প্রাইসটা মানে ঠিক প্রাইসটা নির্ধারণ করে দিত না, তারা বলতো যে কেউ যদি হয়তো 20 টাকার প্রিমিয়াম চাইলো, তো এসএসসি বলবে যে না, তোমার যে রেকর্ডস দেখে আমি মনে করি এই 20 টাকা প্রিমিয়ামটা জাস্টিফাইড না, তুমি ইউ কাম উইথ এ রিভাইজ প্রপোজাল। তো তাহলে আবার ওই রেজিমে ফিরে যাওয়ার কথা চিন্তা ভাবনা করতে লাগবে। এখন যে পরিস্থিতি চলছে তাতে তো আমার কাছে মনে হয় যে এসএসসিকে আবার ওই পুরনো পদ্ধতিতে ফিরে যেতে লাগবে। সার্বিক দিক বিবেচনা আমাদের একদম শেষ পর্যায়ে, সার্বিক দিক বিবেচনায় আমরা যে বিনিয়োগকারীদের মানে এটা চলে আসে যে বিনিয়োগকারীরা কেন এত দামে কিনছেন, বাজার থেকেও কিনছেন 80 টাকায় যেটার পি 90, আবার আইপিওতে অ্যাপ্লাই করছেন। তো এই কিন্তু ভেতরকার খবরগুলো কিন্তু স্যার এরকম না, সেরকমই বলে থাকেন বাজার সংশ্লিষ্টরা। তাহলে এই বিষয়গুলো যদি সবাই জেনে যায় তাহলে এই বাজারের প্রতি মানুষের কনফিডেন্সটা আসবে কি করে? শেষ পর্যায়ে এটা তো সেটা বিনিয়োগকারীদের এখন মুশকিল হচ্ছে যে বিনিয়োগকারীদের মানসিকতাটা কি, এটা তো আমাদের স্বীকার করতেই লাগবে, সেটা প্রাতিষ্ঠানিক হোক বা ব্যক্তি খাতে বিনিয়োগকারী হোক। কারণ এখানে আমি যদি একটা লং টার্ম ইনভেস্টমেন্ট প্ল্যান যদি আমার থাকে, তাহলে তো আমি ওই বেশি দামে কিনে বেরিয়ে যাওয়ার চিন্তাও করব না, আর আমি যখন আমি দেখবো যে দাম আমার কমে যাচ্ছে আমি ধরে রাখবো শেয়ারটা। স্যার এই প্রশ্নটা আইপিওর ব্যাপার একদম আমি মনে করি প্রাইসিং এর ক্ষেত্রে আমি স্যারের সাথে একমত। প্রাইসিংটা যদি প্রপারলি হয় তাহলে এতগুলো আসতো না। আর প্রাইসিং এর ক্ষেত্রে যদি কেউ যদি বেশি প্রিমিয়াম নিতে চায় তাহলে একটা রেস্ট্রিকশন থাকা উচিত যে যেই প্রফিটের যে স্ট্রিম দেখিয়েছে, যে স্ট্রিম দেখিয়ে এখন সেই প্রিমিয়াম আশা করছে, সেই স্ট্রিম অনুযায়ী নেক্সট কয়েক বছর তাকে ডিভিডেন্ড দিতে হবে, আনলেস আমরা সবাই দেখি। কারণ যদি কোনো একটা সেক্টরে কোনো ধস নামে বা কোনো কারণে আপনার প্রফিটেবিলিটি কমে যায়, সবাই দেখবে। ওরকম কোনো কারণ না থাকলে তাকে প্রপোর্শনেটলি ডিভিডেন্ড দিতে হবে। সেই ক্ষেত্রে আমার মনে হয় কোনো একটা কোম্পানিও চাইবে না যে আমি ডিসপ্রপোর্শনেটলি হাই প্রিমিয়াম নেই এবং ডাউন দ্য আপনার লাইন কয়েক বছর আমি হাই ডিভিডেন্ড দিই। জি স্যার, আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, এখানে শেষ করছি। আগামীকালকে দেখা হচ্ছে অন্য বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।